হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর আপনারা যারা পিএসসি ক্লার্কশিপ এক্সাম দিয়েছেন, এই 2023-এর এক্সাম যেটা আপনাদের 4টে শিফটেই গতকাল শেষ হলো। তো এই যে ভিডিওটা আপনারা দেখছেন, এটা কিন্তু সেই রিলেটেড এবং আপনারা বিভিন্ন চ্যানেলের মারফতে আপনারা দেখেছেন যে এই এক্সামের কিছু কাট অফ প্রেডিকশন করা হয়েছে। তো সেদিক থেকে আমি আমার নিজস্ব কিছু যে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আমি এর কাট অফ সম্বন্ধে কিছু আপনাদের বলতে চলেছি। তাছাড়াও আপনাদের মেন্স যে এক্সাম সেই রিলেটেড কিছু টিপস আমি দেবো আপনাদের। আর কতজনকে মেন্সের জন্য ডাকতে পারে এবং আপনাদের সেফ স্কোর কত হলে আপনারা মেন্সের জন্য প্রিপারেশন শুরু করে দেবেন এখন থেকেই। তো সেটা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করা যাক। অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করব আপনারা একটু মন দিয়ে ভালো করে দেখুন। আর আপনাদের বন্ধুরা যারা এই এক্সামটা দিয়েছেন তাদের কিন্তু এটা অবশ্যই শেয়ার করবেন। আর 2019 ক্লার্কশিপ যেটা হয়েছিল আপনাদের, সেইখানে আপনাদের কী কী জিনিসগুলোকে মাথায় রাখতে হয়েছিল মেন্সের জন্য, তো সেগুলো সম্বন্ধে একটা আলোচনা করব। তো সেজন্যই এই ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। ভাবছিলাম আমি লাইভে আসবো। তো সেটা অবশ্যই আমি পরে একটা পোল ক্রিয়েট করব এবং একটা নির্দিষ্ট ডেট ধরে ধরে তারপর কিন্তু আপনাদের আসবো। তো এবার আমি বলে রাখি, যেহেতু এখনও পর্যন্ত পিএসসি তার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু এই যে পরীক্ষা হলো এর কোশ্চেন পেপার কিন্তু এখনও আপলোড করেনি। তাই আমরা এখনও পর্যন্ত যে কম্পারেটিভ ওয়েটে কিন্তু আমরা এখনও কোশ্চেন পেপার অ্যানালিসিস করতে পারিনি, অর্থাৎ কোনটা কঠিন কোনটা সহজ সেটা কিন্তু বলতে পারি না। কিছু কোশ্চেনের রেসপেক্টে আমরা কিন্তু এই কম্প্যারিজনটা করেছি। যারা যেই শিফটে এক্সাম দিয়েছে তাদের মতে সেইটা কঠিন এসেছে। কিন্তু ওভারঅল আপনাদের এক্সামের ভিত্তিতে এটা দেখা গেল যে পিএসসি কিন্তু পুরো যে এক্সামটার যতগুলো শিফট হয়েছে সমস্ত শিফট কিন্তু সেম স্ট্যান্ডার্ডে রাখার চেষ্টা করেছে। সামান্য এদিক ওদিক হয়তো হয়েছে, কিন্তু ওভারঅল কিন্তু খুব স্ট্যান্ডার্ড মানের একটা কোশ্চেন হয়েছে। আর যেটা কিন্তু আমরা এই বিগত মিসলেনিয়াস বা ফুড এসে এক্সাম সেগুলোতে কিন্তু আমরা এর ধারে কাছেও আমরা দেখতে পাইনি। ঠিক আছে? বা গতকালের গতবারের আপনাদের ক্লার্কশিপ এক্সাম বলুন, সেখানেও কিন্তু কোশ্চেন একেবারেই সহজ ছিল। তো প্রথম আমি সেই এক্সাম আপনাদের সেই এক্সামটার কথা একটু বলি। 2019-এ আপনাদের যে ক্লার্কশিপ এক্সাম হয়েছিল সেখানে আপনাদের ইউআরের ক্ষেত্রে যদি আমি ভ্যাকেন্সি বলি, ইউআরের ক্ষেত্রে ভ্যাকেন্সি এসেছিলো আপনাদের 65। ঠিক আছে? তো আপনি এটাকেই দেখুন, এটাকেই ধরে আপনি বাকিগুলো আপনাদের কম হবে এর থেকে, এটা জেনারেল। তো আমি সবসময় ইউআরটাকেই ধরছি। তো ইউআরে আপনাদের ছিল কত 65 এবং সেখানে ভ্যাকেন্সি আপনাদের ছিল 7227টা ভ্যাকেন্সি। তো আর কোশ্চেন কিন্তু খুবই সহজ ছিল। মানে এই এক্সামের যে কোশ্চেন হয়েছে এতগুলো, এই এতগুলো শিফটের, তো এর তুলনায় অনেক সহজ কোশ্চেন হয়েছিল। তো সেই রেসপেক্টে আপনাদের 65 কাট অফ এসেছিল ইউআরের। এবং এবং আপনাদের এই প্রিলিমিনারি পরীক্ষার পরে মেন্সের জন্য যা ডাকা হয়েছিল সেখানে হচ্ছে প্রায় 55,000 স্টুডেন্টকে কিন্তু ডাকা হয়েছিল। ঠিক আছে? আর 2019-এর যদি আমি পরীক্ষার কথা বলি, সেই পরীক্ষায় কিন্তু আপনাদের যে উপস্থিতির হার সেটাও কিন্তু খুবই ভালো ছিল। মানে ফর্ম ফিল আপ যদি করে থাকে তাহলে কিন্তু তার 90% স্টুডেন্ট কিন্তু এক্সামটা তারা দিয়েছিল, বা তারও বেশি হতে পারে। কিন্তু আমি এইবারের কথা যদি বিবেচনা করি, আমি বিভিন্ন যে শিফট হয়েছে সেই শিফটের যারা এক্সাম পড়েছিল তাদের কাছ থেকে আমি ডাটা নিয়ে আপনাদের বলছি যে প্রত্যেকটা যে রুম রয়েছে প্রত্যেকটা রুমে কিন্তু প্রায় অর্ধেকজন করে ক্যান্ডিডেট কিন্তু নেই। অর্থাৎ আপনারা এখানে দেখতে পারবেন যে যদি 7 লাখ পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করে, এখানে কিন্তু তার অর্ধেক হয়তো পরীক্ষা দিয়েছে, বা তার আমি বেশি ধরলাম যে অ্যাপ্রক্স 4 লাখ আপনাদের ক্যান্ডিডেট কিন্তু এক্সাম দিয়েছে। ঠিক আছে? আর কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু খুবই ভালো। এবার আমি যদি ধরেও নিই যে আপনাদের ক্যান্ডিডেট যারা তারা কিন্তু আরও ভালোভাবে নিজেদেরকে প্রিপারেশন করছে এবং তারা এই স্ট্যান্ডার্ডের কোশ্চেনও হ্যান্ডেল করতে তারা পারছে, কারণ তারা এসএসসি দিচ্ছে, এসএসসির বিভিন্ন যে এক্সামগুলো হচ্ছে সিজিএল দিচ্ছে। ঠিক আছে? রেলওয়ের পরীক্ষাগুলো দিচ্ছে। তো তারা ধরেই নিচ্ছি যে তারা প্রিপারেশন আরও ভালো রয়েছে এবং এই এই যে আপনাদের প্যাটার্নটা হয়েছে এক্সামের, এটাও তারা ট্যাকেল করতে পারছে। তো সেক্ষেত্রেও আমি যদি ধরে রাখি,
তো আপনাদের এখানে আমি ইউআরের যদি কাট অফের কথা প্রেডিকশান করেও থাকি তাহলে কিন্তু মানে 65ও এখানে যাবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু কাট অফ আপনারা অ্যারাউন্ড 60 ধরে রাখুন, বা মানে -5, প্লাসের কথা আপনি বাদ দিন, আপনি 55 থেকে 60 এইটা আপনি ইউআরের এই রেঞ্জের মধ্যে আপনাদের থাকবে, এটা আপনি ধরে রাখুন। এটাই আপনাদের কাট অফ এর রেঞ্জটা হতে চলেছে, বা এর থেকেও হয়তো কম হতে পারে যদি আপনাদের সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রেই যদি যারা ভালো প্রিপারেশন যারা নিয়ে যায় তাদের ক্ষেত্রেও কোশ্চেন কঠিন হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু আরও কাট অফ আপনাদের কমে যাবে, সেটা আপনাদের 50 থেকে 55 ইউআরের ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে? তো আপনাদের এই দুটো জিনিস দেখুন, কোনো পরীক্ষার কাট অফ কিন্তু একদম সাধারণভাবে বলে দেওয়া সম্ভব নয়, সেটা কিন্তু অনেকগুলো ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করছে। 1 নম্বর বললাম আপনাদের যে যেসব ক্যান্ডিডেটরা এক্সাম দিয়েছে সেই এক্সামের মধ্যে যে ক্যান্ডিডেটদের মধ্যে সিরিয়াসনেস কতটা রয়েছে, কতগুলো স্টুডেন্ট আপনাদের সিরিয়াসভাবে পরীক্ষা দিয়েছে, ঠিক আছে? এবার তাদের মধ্যে আপনাদের যদি আমি কথা বলি, তারপরে উপস্থিতির হার অর্থাৎ কতজন প্রেজেন্ট হয়েছে তার উপর ডিপেন্ড করছে। তো এইগুলো আপনাদের ওভারঅল যদি আমি বিবেচনা করি তাহলে আপনাদের কাট অফ যেটা সেটা কিন্তু 50 থেকে 55, ঠিক আছে? এইটা আপনি জেনারেল ধরে রাখুন। এবার আমি ধরেও নিচ্ছি সবাই ভালো পরীক্ষা দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু হার্ডলি 55 থেকে 60-এর মধ্যে রেঞ্জটা তখন শিফট হতে পারে, ঠিক আছে? তো আমি যদি ফাইনাল কাট অফের কথা এখানে বলি, আমার মতে 50 থেকে 55 ইউআরের কাট অফ, আর বাকিগুলোর কাট অফ কিন্তু আমি বলছি না, সেগুলো আপনারা নিজেরাই বিবেচনা করুন, এর থেকে মোটামুটি কম যাবে যেরকমটা হয়। আচ্ছা, ভ্যাকেন্সির কথা যদি আমি ধরি, যে আগেরবারে 7,000 আপনাদের প্লাস ভ্যাকেন্সি ছিল, তো এবারেও কিন্তু সেম রকম ভ্যাকেন্সি আপনাদের থাকবে, 7,500 প্লাস ভ্যাকেন্সি আপনাদের থাকবে অবশ্যই। এবং সেক্ষেত্রে যদি আপনাদের কিছু ক্যান্ডিডেটকে যদি ডাকা হয় আগের মতোই, অর্থাৎ যদি আগের বারে 7,000-এর 55,000, 7 লক্ষের মধ্যে 55,000, সরি, মানে 7,000 ভ্যাকেন্সির জন্য আপনাদের 55,000 ক্যান্ডিডেটকে মেন্সের জন্য ডেকেছিল, তো এক্ষেত্রেও আমরা ধরে নিতে পারি প্রায় 60,000 স্টুডেন্টকে কিন্তু আপনাদের এখানে ডাকা হবে। তো যাদের কাট অফ অবশ্যই 50 থেকে 55-এর মধ্যে যাচ্ছে, অর্থাৎ যারা নাম্বার এই রেঞ্জের করে এসছেন, তারা অবশ্যই এখন থেকে মেন্সের প্রিপারেশান শুরু করে দিন। আপনাদের কিন্তু এখন থেকেই মেন্সের প্রিপারেশান ভালো করে করতে হবে। অন্যান্য পরীক্ষার থেকে এই পরীক্ষার পার্থক্য এইটাই যে এখানে কিন্তু প্রিলিমিনারি নাম্বারের সঙ্গে মেন্সের নাম্বার অ্যাড হয়ে ফাইনাল যে মেরিট লিস্ট সেটা কিন্তু পাবলিশ করা হয়। তো সেক্ষেত্রে আপনাদের যদি মনে হয় যে আপনি এই রেঞ্জের কাছাকাছি রয়েছেন কাট অফ রেঞ্জের, তো আপনাদের কিন্তু সেক্ষেত্রে মেন্সে নাম্বারটা ওঠাতে হবে। কারণ ধরুন আপনাদের কারো 55 হয়তো ইউআরের কাট অফ এসছে, আপনি হয়তো 55 পেলেন, কোয়ালিফাই করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অন্য কোনো বন্ধু সে কিন্তু ধরুন 65 পেয়ে গেল প্রিলিমিনারিতে, সেখানে কিন্তু অটোমেটিক্যালি আপনার থেকে 10 নাম্বার এগিয়ে থাকলো। তো এই 10 নাম্বার কিন্তু আপনাকে মেন্সে তা কভার করতে হবে, বেশি পেতে হবে তার থেকে, তখন কিন্তু আপনি তার সঙ্গে সেম রেঞ্জে আসবেন। তো এটাও মাথায় রাখতে হবে, আপনাদের প্রিলি আর মেন্সের নাম্বার অ্যাড করে কিন্তু আপনাদের টোটাল প্যানেল লিস্টটা তৈরি করা হয়, ঠিক আছে? তো এটা আমি কাট অফের ব্যাপারে বললাম, আর বেশি কিছু বলবো না। আর যখন আপনাদের ওয়েবসাইটে কোশ্চেন, ওএমআর শিট এগুলো যখন আপলোড করা হবে, তখন আমরা একটা কম্পারেটিভ ওয়েতে আমরা বিবেচনা করতে পারবো যে কোনটা সহজ কোনটা কঠিন এগুলো। আর তখন আমি নিশ্চয়ই সেপারেটভাবে জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স এগুলোর ওপর বেস করে আমি ভিডিও আমি আনবো। আর আরেকটা কথা, আপনাদের যদি করাপশানের কথা বলি, তো এই পরীক্ষায় আপনাদের কিন্তু করাপশান এই জিনিসটা কিন্তু খুবই কম দেখা গেছে, যেটা আমরা ফুড এসআইয়ের এক্সামতে খুব দেখতে পেয়েছি, আপনাদের প্রচুর চুরি হয়েছিল। তো এখানে আপনাদের শুধুমাত্র ফার্স্ট শিফটের এক্সামের পর দেখা গিয়েছিল যে একটা স্টুডেন্ট সে কোশ্চেন পেপারের ভেতর থেকে কিছু পেজ ছিঁড়ে এনে বাইরে ছবি তুলে সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে। তো সেই ছবিটা বাদে আর আপনাদের যতগুলো শিফট হলো সেই শিফটগুলোতে কিন্তু কোনো ধরনের আমরা কোনো কিন্তু ছবি পাইনি, ঠিক আছে? বা কোনো পরীক্ষা চলাকালীন বা তার আগে কিন্তু আমরা যেভাবে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপের গ্রুপগুলোতে ঘুরে বেড়াতো সেই রকম ভিডিও কিন্তু আমরা পাইনি। আর পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর তার যে কোশ্চেন সেটা যারা ছিঁড়ে এনেছে তারা অবশ্যই আইনের
যে আওতা সেটায় আসবে এবং আশা করি পুলিশ তার উপর ব্যবস্থা নেবে। কিন্তু সেই কোশ্চেনটা আদার্স যে আপনাদের শিফটগুলো হয়েছে তার উপর খুব একটা যে এফেক্ট ফেলেছে সেটা কিন্তু আমার মনে হয় না। তাই আমার মতে যদি করাপশনের কথা যদি ধরা হয় তাহলে কিন্তু এটা মানে এখনও পর্যন্ত এটা কিন্তু ফ্রেশভাবে পরীক্ষাটা হয়েছে। আর বিভিন্ন জায়গায় কিন্তু দেখা গেছে যে বিভিন্ন আপনাদের বিশৃঙ্খলতার সৃষ্টি হয়েছে সেগুলো কিন্তু এই কিছু কিছু আপনাদের ব্যাপার, যেমন কিছু সেন্টারে আপনাদের কিন্তু মোবাইল নিয়ে ঢুকে গেছে এরকম খবর এসেছে। কিছু কিছু সেন্টারে দেখা গেছে যে ইনভিজিলেটর যারা রয়েছে ভুলভাল ওএমআর বুকলেট সিরিজ না মিলিয়ে দিয়ে দিচ্ছে। আবার কেউ কেউ দেখা যাচ্ছে আজকে দেখলাম যে ওএমআর শিটে আপনাদের যে বুকলেট সিরিজটা যেটা ইনভিজিলেটর যারা ফিল আপ করে সেখানে সে এ বুকলেটের জায়গায় সেখানে ডি বুকলেট ফিল আপ করে দিচ্ছে। তো অবশ্যই পিএসসিকে কিন্তু এই যারা গার্ডে থাকবে তাদেরকে অবশ্যই একটা ন্যূনতম গাইডলাইন প্রোভাইড করা উচিত, বা তাদের একটা একদিনের একটা ট্রেনিং কিন্তু করানো উচিত। ঠিক আছে, কী করা উচিত কী করা উচিত নয়, কীভাবে তারা এই এক্সাম চলাকালীন বিহেভিয়ার করবে এগুলো। তো সমস্ত কিন্তু কিছু আপনাদের এই এক্সামগুলো কত মাথায় আসছে এই কথা ভেবে। আর আপনাদের কিন্তু যারা এক্সামটা দিয়েছেন অবশ্যই এখনই আপনারা মেন্সের যে প্রিপারেশান সেটা শুরু করুন, এবং আজ থেকেই আপনারা প্রত্যেক দিন একটু একটু করে ইংরেজি যে রিপোর্ট রাইটিং সেটা আপনারা শুরু করুন। ইংলিশ নিউজ পেপারে আপনাদের এডিটোরিয়াল যে পোর্শন সেগুলো থেকে আপনাদের ডাটা কালেক্ট করে নিজেরা লেখার চেষ্টা করুন। পিকে দে সরকার বই থেকে আপনারা আপনাদের ট্রান্সলেশন যেগুলো রয়েছে সেগুলো করুন। প্রেসি রয়েছে প্রেসি করুন। ঠিক আছে, বাংলা নিউজ পেপার থেকে কালেক্ট করে কিছু প্রতিবেদন সেগুলো লেখার চেষ্টা করুন। ঠিক আছে, এই রকমভাবে আবার কিছু কিছু ভালো ইউটিউব চ্যানেল রয়েছে সেখান থেকে আপনারা কালেক্ট করতে পারেন। যেভাবেই হোক আপনারা নিজেদেরকে কিন্তু প্রিপেয়ার তৈরি করুন। আর অবশ্যই আপনারা যে গ্রামারের ব্যাপারগুলো ওগুলোর দিকে একটু ভালো করে আপনারা নজর দেবেন। কারণ একটা হয়তো রিপোর্ট লিখছেন, তার হয়তো 2 লাইনের মধ্যে আপনাদের 10টা ভুল চলে এলো, তখন কিন্তু আপনার মধ্যে একটা নেগেটিভ ইমপ্রেশন সৃষ্টি হবে। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর অবশ্যই ভালো করে এখন থেকেই প্রিপারেশন শুরু করে দিন। আর আপনারা কিন্তু যদি দেখা যাচ্ছে যে এই সপ্তাহের মধ্যে কোশ্চেন পেপার আপলোড না করে পিএসসি, তা আপনাদের কিন্তু আপনাদের অবশ্যই পিএসসিকে আবার মেল ক্যাম্পেন করতে হতে পারে। তখন কিন্তু আপনাদের ফরম্যাট আমি অবশ্যই শেয়ার করব। আর যাতে পিএসসি কিন্তু এই কোশ্চেন পেপারগুলো আপলোড করে, তার সাথে সাথে ওএমআরগুলো সেগুলো কিন্তু আপলোড করে দেয়। কারণ একটা সময় পেরিয়ে যাওয়ার পর কিন্তু সাধারণ মানুষের একটা যে মস্তিষ্কে সেখানে কিন্তু থাকে না যে সে কী ঠিক করে এসেছে, কোনটা সে ঠিক করে এসেছে সেইটা আর কি। ঠিক আছে, তো এগুলোই আজকে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। হয়তো লাইভে থাকলে আরও ভালোভাবে আপনাদের সঙ্গে ডিসকাস করা যেত। সেক্ষেত্রে আপনারা আমার এই ভিডিও নোটিফিকেশান পেতেন কি পেতেন না সেটা নিয়ে এই লাইভটা করা হয়নি। আশা করি ইন ফিউচার যখন লাইভ আসবো তার আগে আমি কমিউনিটিতে একটা ইনফো দিয়ে দেবো, এবং আপনার নির্দিষ্ট টাইম ধরে সেখানে কিন্তু জয়েন করতে পারেন। তখন কিন্তু অবশ্যই আপনাদের সাথে সেখানে গল্প হবে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন, তার রিপ্লাই দেব। আর যাই হোক, আপাতত এই আপডেটটা আপনাদের রইল। যদি অন্য কোনো আপডেট পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আশা করব পিএসসি কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের অ্যান্সার কি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পাবলিশ করে দেবে। ধন্যবাদ সবাইকে।